খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকেই বাজার থেকে তেল চকির নিচে মাটির নিচে লুকানো শুরু করেছে। বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। দামটা যদি না বাড়ায় আরো ক্রাইসিস তৈরি হবে। কিন্তু আমি বলতে চাই, এই সময় এই দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মাল সরিয়ে বাজারে কৃত্রিম ভাবে এই সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারো দেখানোর কথা নয়। আপনারা যদি সিন্ডিকেটের কাছে নত স্বীকার করেন, আগামীতে আপনাদেরকে আরো পস্তাতে হবে। আপনাদের উচিত ছিল সয়াবিন ইম্পোর্ট করে 6টা কোম্পানি, টিকে, দাদা গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা ইসলাম, এরকম 6টা, আরো যে সমস্ত খাদ্য পণ্য যারা আমদানি করে এখানে উন্মুক্ত ভাবে প্রতিযোগিতামূলক ভাবে আরো কয়েকটা কে আপনার সুযোগ দেওয়া দরকার ছিল, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এই আমদানিগুলো করতে পারি। খাদ্য চালের মজুদ, গমের মজুদ ফুরাচ্ছে। আমরা জানি না সরকার এইটা প্রতিকারে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না, কারণ সরকার আমার মনে হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে ওয়ান বাই ওয়ান, যার ফলে এই সরকারকে ঘিরে আমাদের যে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল, জানি না সেইটা কতটুকু পূরণ করতে পারবো। কিন্তু লক্ষ্য করেছেন আপনারা, বিএনপি, জামাত থেকে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ বারবার বলছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। 71-এ আমরা একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্রকরণের জন্য, 90-এ আমরা এই রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠন করার জন্য। এই আমরা তৃতীয়বার আরেকটা সুযোগ পেলাম। কাজী এই 3 নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। আপনারা ভীম রুলের চাকে ঢিল মেরেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনার এই পরিবহন খুবই একটা সেন্সিটিভ এবং খুবই একটা শক্তিশালী সিন্ডিকেট। এখানে 1000 কোটি টাকার বাণিজ্য। এই বছরের শুরুর দিকে টিআইবি একটা রিপোর্ট করে বলেছে পরিবহন খাতে প্রতি বছর 1060 কোটি টাকা চাঁদা তোলা হয়। 1060 কোটি টাকা আপনারা চিন্তা করতে পারছেন কত কোটি টাকা? কাজে এই টাকার ভাগ বড় বড় নেতা থেকে ফুটপাতের হকার অনেকেই পায়। কাজে তাদের এই যে ধান্দায় আপনারা হাত দিয়েছেন, সুতরাং আপনাদের বিরুদ্ধে তারা অপপ্রচার প্রপাগান্ডা চালাবে, ঝামেলার সৃষ্টি করবে। কিন্তু আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি মাজা কোমর শক্ত রাখেন, এই দুর্বৃত্তদেরকে এই বাস স্ট্যান্ড যে এই পরিবহন সমিতি থেকে বিতাড়িত করার জন্য আমরা আপনাদের সাথে থাকবো। আমরা পরিষ্কারভাবে বলছি যে এই ফ্যাসিবাদের পতন হয়েছে, আগামীতে কোনো দুর্বৃত্ত, মাফিয়া, চাঁদাবাজি, দুঃশাসন থাকবে না। তাহলে এই পরিবহন খাতে এরা কারা, কোন দলের নাম ভাগিয়ে এই চাঁদাবাজি করছে? বিএনপির নেতৃবৃন্দের সাথে আমাদের যোগাযোগ আছে, আলাপ আলোচনা আছে। বিএনপির দেখেন কড়া বক্তব্য, কড়া অবস্থানে এই চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে প্রায় ১,৫০০ বহিষ্কার করে ফেলছে। কাজী এরা যদি বিএনপির কেউ নাম বিক্রি করে আপনারা দাঁড়িয়ে যান, আমার মনে হয় না বিএনপির কোন নেতা তারকে রক্ষা করার জন্য পাশে দাঁড়াবে। এই চাঁদাবাজরা, মাফিয়ারা কোন দলের না, ওরা দলের সুবিধাভোগী, ওরা চামচা, ওরা ধান্দাবাজ, দলের নাম বিক্রি করে তারা এগুলো করে। তাই আপনাদের সাথে আমি একমত। আমিও এই সময় কর্মসংস্থান উপদেষ্টাকে বলবো, অবশ্যই এই ঢাকা পরিবহন মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি এই ফেডারেশন এবং সমিতিগুলো যেটা আওয়ামী লীগের আমলে দখল হয়েছিল, মাফিয়ারা নিয়ন্ত্রণ করেছিল, সেখানে যেন সাধারণ শ্রমিক, মালিক, কর্মচারীরা এখন নেতৃত্ব দিতে পারে, প্রকৃত শ্রমিক, কর্মচারী, মালিকদের প্রতিনিধিত্ব থাকে। সেজন্য আপনাদেরকে নতুন ভোটার তালিকা, নতুন নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শুধুমাত্র আগে কিছু ব্যক্তিরা চাঁদা নিচ্ছে, এখন আরেকজন নিবে, এই ধান্দাবাজি আর চলতে দেওয়া যাবে না। সাখাওয়াত সাহেবকে আমি যতটুকু ভালোভাবে চিনি, উনি একজন শক্ত মানুষ, আশা করি উনি পদক্ষেপ নেবে। আজকে যেহেতু এই গণপরিবহনের সংস্কার নিয়ে এই আলোচনাগুলো হচ্ছে, আমি আপনাদেরকে দুটো কথা সংক্ষেপে বলে শেষ করতে চাই। আপনারা জানেন
যে ট্রাফিক জ্যামের কারণে দৈনিক আপনার 82 লক্ষ কর্মঘণ্টা প্রতিদিন আমাদের নষ্ট হচ্ছে, যার মূল্য 139 কোটি টাকা, বছরে যেটা দাঁড়ায় 50,000 কোটি টাকা। জ্বালানিপুরে এই ট্রাফিক জ্যামের কারণে 11,000 কোটি টাকা। এই ট্রাফিক জ্যাম যদি আমরা সমাধান করতে পারি, আমরা কিন্তু দেশের অনেক বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি, পাশাপাশি এই অবকাঠামোর সাথে, যোগাযোগের সাথে একটা দেশের উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিবিড়ভাবে সম্পর্কিত। এই ট্রাফিক জ্যামের কারণে বসে থেকে মানুষের মেজাজ খিটখিটে হয়, অ্যাক্সিডেন্ট ঘটে, পরিবারের সাথে গিয়ে ঝগড়া করে। কাজে এই ট্রাফিক জ্যামের একটা বহুমুখী প্রভাব মানুষের মধ্যে পড়ে। সুতরাং এই ঢাকাকে কত মেয়র আইলো গেল, কত বিশেষজ্ঞ ফর্মুলা দিল তিলোত্তমা নগরী করবে বলে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম এটাকে একটা বিষাক্ত নগরীতে পরিণত করেছে, একটা অবাসযোগ্য নগরীতে পরিণত করেছে। 2007 সালে যেখানে ঢাকায় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 7 কিলোমিটার, এই 24-এ এসে সেই গতি কমে এসেছে 4.8 কিলোমিটার। তাহলে দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তিতে আমরা আগাচ্ছি, ঢাকায় তো আমরা ট্রাফিক জ্যামে আটকে রয়েছি। আমাদের জীবনযাত্রা তো ট্রাফিক জ্যামের মার পেঁচি ধুকে ধুকে মরছে। কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ থাকবে, আপনারা রাজনৈতিক সরকার না, যার ফলে যে কোনো ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা কঠোর পদক্ষেপ নিতে পারবেন। এই যে ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য, এই যে বিভিন্ন জায়গায় যে দখলদারি, এগুলো বন্ধ করে এই পরিবহন খাতকে একটা শৃঙ্খলায় নিয়ে আসেন। ট্রাফিকের যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পদক্ষেপ নিন। আপনি একটা বিষয় লক্ষ্য করছেন বোধহয়, 5ই আগস্টের পূর্বের চেয়ে বর্তমানে কিন্তু ঢাকায় ট্রাফিক যানজট বাড়ছে। বিদেশি বন্ধুরা প্রায় বলে যে হেভি যানজট। আমরা প্রত্যেকটা মিটিং এখান থেকে গেলে গুলশান ডিপ্লোম্যাটিক জোন দেরিতে হয়। তো এইটার কারণটা কি? এইটা কি মানুষকে বিষিয়ে তোলার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে কেউ করছে, নাকি প্রকৃত কোনো কারণ রয়েছে? এইটা সরকারকে খুঁজে বের করতে হবে। আজকের পরিষ্কারভাবে আমরা এই সরকারকে বলছি, শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য, একটা ভোট করার জন্য এতগুলো মানুষ জীবন দেয় নাই, আপনাদেরকে আমরা ক্ষমতায় বসাই নাই। আমরা এই দানবীয় রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন করে একটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই। সেই পুনর্গঠনের অংশ হিসেবে এই পরিবহন খাতকে আজকে এই জাতীয় কমিটির নেতৃবৃন্দ পুনর্গঠন করবে, সেই আশাবাদ আমরা রাখি। বিভিন্ন কমিটি হয়েছে, শিক্ষা সংস্কার, সংস্কৃতি সংস্কার, জনপ্রশাসন সংস্কার। এই গণপরিবহনে সরকারের উদ্যোগে কোনো কমিশন না হলেও আপনারা মালিক, শ্রমিক, সাংবাদিক, বিশেষজ্ঞরা মিলে যে কমিটি করেছেন, আশা করি আপনারা একটা সুন্দর প্রস্তাবনা সরকারের কাছে আপনারা দিবেন।